নির্বাচনের আগে রাজ্য রাজনীতির বিভিন্ন প্রবণতা নিয়ে কিছু আলোচনায় আমি অনিকেত চট্টোপাধ্যায়। রমরম করে চলছে সরকার, হঠাৎ ক্ষইতে শুরু করলো, কিছুদিনের মধ্যেই হুড়মুড় করে ধসে গেল সাম্রাজ্য। এ আমরা বহুবার দেখেছি, কংগ্রেসের দেখেছি বহু আঞ্চলিক দলের এমন পরিণতি। 2006-এ কতজন বুঝেছিলেন 235টা আসনে জয়ী বাম দলের মধ্যে ক্ষয়রোগ বাসা বেঁধেছে? মাত্র 5 বছর পরে তারা তাসের ঘরের মতো চুরমার হয়ে ভেঙে যাবে। একটা মিউনিসিপ্যালিটি জয়, একটা ব্রিগেডের ভরা মাঠ দেখে আনন্দে উদ্বেল হতে হবে তারাই যাদের এক ডাকে স্তব্ধ হতো রাজ্য। নির্বাচনে জিতবে কে, কাস্তে হাতুড়ি, আবার কে বাচ্চারাও বলতো। কাজেই আজকের তৃণমূলের সর্বত্র জয় আর সমস্ত স্তরে জনসমর্থন দেখে এমনটা মনে করার কোনো কারণ নেই যে এই ক্ষমতা অজর অমর অক্ষয়। আসুন দেখা যাক এই মুহূর্তে তৃণমূলের বিরুদ্ধে কোন কোন ইস্যুগুলো দানা বাঁধছে, কোথায় বাসা বাঁধছে ক্ষয় রোগ। প্রথম বিষয়, সবাই জানেন, দলের সর্বোচ্চ নেত্রী থেকে সাধারণ মানুষ জানেন, দুর্নীতি। সব স্তরে দুর্নীতি, চোখের সামনে জনপ্রতিনিধিরা আঙুল ফুলে কলা গাছ। কদিন আগে এক সামান্য গাড়ির চালক আজ 30-40 কোটি টাকার মালিক। কদিন আগের এক মাছ বিক্রেতার সম্পত্তি 300-400 কোটি টাকা। কদিন আগের এক প্রাইমারি স্কুলের মাস্টারমশাই 90 কোটি টাকার সম্পত্তি করে ফেলেছেন। আর এসব সম্পত্তি তো ব্যাংকে ফিক্সড ডিপোজিট নয়, তা দৃশ্যমান, চোখের সামনেই দেখা যাচ্ছে। এমনটা নয় যে বাম জামানাতে এসব ছিল না, কিন্তু এই পরিমাণে এতটা ব্যক্তি সর্বস্তরে এমন জঘন্য সম্পদের প্রদর্শন, না, এমনটা ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না, দলের নেতা নেত্রীরা জানেন না। দলের নেত্রী দলের সভায় প্রকাশ্যেই বলছেন কত টাকা করবে, হিরে খাবে, সোনা খাবে। শুনবে কে, শুনছে কে? তার কারণ কি? অনিশ্চয়তা আর আদর্শহীনতা। আপনি যদি নিশ্চিত হন যে এই ভান্ডার আপনার হাতেই থাকবে, আপনি সেই ভান্ডার থেকে ধীরে ধীরে কিছুটা করে বার করে খাবেন। কিন্তু অনিশ্চয়তা, আজ আছে কাল নেই, আপনাকে অধৈর্য করে তুলবে। আপনি খাবলে খামচে সেই ভান্ডার লুট করবেন, সবার চোখে পড়বে। আর 2 নম্বর হলো আদর্শহীনতা। বাম জামানাতে বহুকাল দলের কর্মীদের এক বড় অংশ বিশ্বাস করতেন বিপ্লব হবে। সাম্যের দর্শন তার মাথায় ছিল, এখনো আছে, সংখ্যা কমেছে। তার দলের কাজের জন্য সেই আদর্শ তাকে প্রেরণা যোগাত। একজন তৃণমূল কর্মীর সেই প্রেরণা কই? খুব কম কিছু মানুষ সমাজসেবা করব, মানুষের ভালো করব ইত্যাদি মাথায় রাখেন, কিন্তু সে আর কতজন? রাজনীতি এখন এক পেশা, কাজেই এমনি এমনি রাজনীতিতে কেউ নেই। আর সেই জায়গা থেকেই জন্ম নিয়েছে দুর্নীতি, যা এখন লাগাম ছাড়া। এই দুর্নীতিতে লাগাম না দিলে আজ না হলেও মানুষ একটা সময়ে বিরোধিতা করবেই। সেদিন হঠাৎ ভেঙে পড়বে তাসের ঘর। ধরুন সন্দেশখালি, সেই ভাঙনের এক স্থানিক ছবি, খণ্ডচিত্র, যা ছড়ায়নি তেমন ভাবে, কিন্তু ছড়াবে না এমন গ্যারেন্টি কে দেবে? 2 নম্বর ইস্যু হলো নেতৃত্ব। কেন শুভেন্দু দল ছাড়লেন? হিন্দুত্ব, বিজেপির আদর্শ, ঘন্টা। কারণ তার 1 নম্বর হবার ইচ্ছে ছিল, আর তৃণমূলে তার 1 নম্বর হবার কোনো রাস্তা ছিল না। তিনি এমন একটা দল বাছলেন যেখানে আজ না হয় কাল তিনি ওই 1 নম্বরে যেতে পারবেন। যাবেন কিনা, পারবেন কিনা, সে আলাদা প্রশ্ন, কিন্তু সম্ভাবনা আছে। এই নেতৃত্বের প্রশ্নে আজ না হয় কাল আবার ভাঙন আসবে, আবার কেউ একজন এই একই ইস্যুতে বের হবেন, মুখে বলবেন দলের অগণতান্ত্রিক কাঠামো ইত্যাদি, কিন্তু আসল ইস্যু হলো উচ্চাকাঙ্ক্ষা। এক আঞ্চলিক দলে তা থাকবেই, আর সেই দলের উচ্চাকাঙ্ক্ষীরা দেখবেন ওপরে ওঠার রাস্তা নেই। 2011-তে যিনি রাজ্য রাজনীতির আঙিনাতেও ছিলেন না, তিনি আজ দলের শিখর। এই কাঁটা খচখচ খচখচ করবে, তার বহিঃপ্রকাশ দেখা যাবে। 3 নম্বর ইস্যু হলো বিজেপির মতো দলের সামনে একক শক্তি নিয়ে টিকে থাকা কঠিন। আপকে দেখুন, অন্যদিকে জাতীয় দলের সঙ্গে জোট ও রাজ্য রাজনীতিতে প্রায় অসম্ভব। এই 3টে জায়গা কিভাবে সামলাবে তৃণমূল, তা দেখার। কিন্তু এই 3টে বিষয় জন্ম দিচ্ছে গোপন ক্ষয় রোগের। বাইরে তার লক্ষ্য নীতিউতি দেখা যাচ্ছে, কিন্তু যেদিন সামনে আসবে সেদিন কিচ্ছু করার থাকবে না। সিপিআইএম ক্ষমতা হারানোর পরেও প্ল্যাকার্ড ব্যানার ধরে রেখেছে, তৃণমূলের মতো দলের পক্ষে সেটা ধরে রাখাও খুব কঠিন। এবারে আসি
কেন তৃণমূল এখনো অপ্রতিরোধ্য? তার প্রথম কারণ হলো বহু বছর ধরে মানুষের কাছে দুর্নীতি বড় ইস্যু হয়ে উঠতে পারছে না। 2016 বিধানসভার আগে এক স্ট্রিং অপারেশনের ভিডিও বাইরে এলো, সাফ দেখা গেল এক গুচ্ছ টাকা ক্যামেরার সামনে নিচ্ছেন তৃণমূলের নেতারা। একই সঙ্গে এসেছে সারদা মামলা, কিন্তু নির্বাচনে সেই প্রত্যেক নেতা জিতেছেন, দুর্নীতি ইস্যু হয়নি। বদলে মানুষ চাইছেন এক ব্যবস্থা যেখানে তিনি কি পাচ্ছেন, ট্যাঞ্জেবল কি পাচ্ছেন। ওসব গণতন্ত্র, স্বচ্ছ সরকার, দুর্নীতিমুক্ত সরকার ইত্যাদি বাওয়াল নয়। মাস গেলে কত টাকা ঘরে আসছে, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, সাইকেল, কানের দুল, ল্যাপটপ, স্কুলের জামা প্যান্ট, রাস্তার আলো, ক্লাবে পুজোর টাকা কত আসছে, কে দিচ্ছে। আর সেই হিসেবে তৃণমূল এগিয়ে, বিরাট এগিয়ে। মধ্যবিত্ত সরকারি চাকুরে ডিএ পেল না তো পেল না, বিশাল শিল্প হলো না তো হলো না, বিরাট সংখ্যক চাকরি হলো না তো হলো না, কিন্তু এক বিশাল জনসংখ্যার হাতে সারা মাস ধরে বিভিন্ন সুবিধে, ক্যাশ টাকা পৌঁছে যাচ্ছে, যা এক বিরাট সময় ধরে পেতেন বড় লোকেরা, হ্যাঁ, উচ্চবিত্ত মানুষজন বা সরকারি চাকুরে মধ্যবিত্তরা। তাদের জন্য নন্দন, সরকারের টাকায় দারুণ সব সিনেমা, বছরে অন্তত একবার ডিএ, যুব উৎসবে অজিত পান্ডের গান, রবীন্দ্র রচনাবলী সস্তায়, জেলায় জেলায় নজরুল সুকান্ত মঞ্চ। একবারও ভেবে দেখেছেন এসব সুবিধে কার জন্য ছিল? কাদের জন্য নামমাত্র মূল্যে রবীন্দ্র রচনাবলী ছাপা হয়েছে বা ইন্টেলেকচুয়াল আভাগাদ ছবির ব্যয় বরাদ্দ মঞ্জুর করা হয়েছে? আজ সেসব হচ্ছে না, ডিএ বন্ধ, সাইকেল যাচ্ছে গ্রামের স্কুলের ছাত্রীদের কাছে। এই পদক্ষেপ ঠিক না বেঠিক তা নিয়ে তর্ক আলোচনা নয়। এই পদক্ষেপের ফলে এই সরকারের এক বিরাট বেনিফিশিয়ারি, একটা গ্রুপ তৈরি হয়েছে, একটা বেস তৈরি হয়েছে, যাদের সমর্থন তৃণমূল দল পাচ্ছে। দুই, মমতা ব্যানার্জির মতো একজন ক্যারিসম্যাটিক লিডার। উল্টো দিকে কে? নজর কাটছেন শুভেন্দু অধিকারী, কিন্তু ওজন পাল্লা ভারী অসমান। আর বামেদের নেই। মীনাক্ষী হতে পারেন, হয়তো পারেন, কিন্তু সে তো আর একদিনে হবে না। আর সিপিআইএম এর মতন দলে সেটা হওয়া ভারী কঠিন। না হলে সব থেকে জেতার সম্ভাবনা বেশি তেমন আসনে মীনাক্ষীকে দাঁড় করিয়ে গোটা দল পেছনে নেমে পড়তেন, জিতিয়ে আনার চেষ্টা করতেন। এখানে রাজ্য সম্পাদকই দিল্লি যেতে ব্যস্ত। 3 নম্বর হচ্ছে ভাইপো পরিণত হচ্ছেন। দেরি হয়ে যাবার আগেই এক প্যারালাল নেতৃত্ব তৈরি হয়ে গেছে, কাজটা অন্তত শুরু হয়ে গেছে তৃণমূলে। সফল হবে কিনা তা তো পরে জানা যাবে। 4 নম্বর তথ্য হলো তৃণমূল এখনো তার ভোট পার্সেন্টেজ কেবল ধরে রাখেনি, কিছুটা হলেও বাড়াতে পেরেছে। উত্তরবঙ্গের ক্ষয় কিছুটা হলেও আটকাতে পেরেছে, ধূপগুড়ি তার নিদর্শন। এবং তারই সঙ্গে বামেদের আবার ভোট বাড়ছে। এই নির্বাচনের পর তা আরো স্পষ্ট হবে। রাজ্য এক 3 কোণা লড়াইয়ের ময়দানে নেমে পড়তে চলেছে। সেটা হলে সব থেকে বেশি সুবিধে তৃণমূলের। 3 পক্ষ, বাম, কংগ্রেস, বিজেপি আর তৃণমূল। এমন এক রাজনৈতিক লড়াইয়ে দরকার 36-38% ভোট। আর রাজনৈতিক অঙ্ক বাকি দুপক্ষের একজোট হবার সম্ভাবনা না থাকলে সেটা সোনায় সোহাগা, আরো সহজ হয়ে যাবে। এখানে বাম কংগ্রেস 20-25%, বিজেপি 25-30%, তৃণমূলের 35-38% ভোট। আসনের হিসেবে তৃণমূলকে 180-200-তে নিয়ে চলে যাবে। আমাদের দেশের রাজ্য রাজনীতিতে বা রাজনীতিতে এই খেলা আমরা বহুবার দেখেছি, উত্তরপ্রদেশে দেখেছি, বহু জায়গায় দেখেছি। এই নির্বাচনে এমনটা হবে কি? সম্ভবত নয়, কিন্তু তার সূচনা যে হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। নমস্কার।